আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম দেশি ভেন্সের দেশি পডকাস্টের দ্বিতীয় এপিসোডে। আজকে আমাদের সাথে হোস্ট আমি আর আমাদের গেস্ট উনি। তো কেমন আছেন আপনি বলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা আমাদের টপিকে তাড়াতাড়ি ফিরি। জি জি, জলদি আপনার কাহিনী হচ্ছে যে আজকে নতুন টপিক হচ্ছে গতকাল রাতে, গতকাল সকালে মনে হয় রিলিজ হচ্ছে আপনার চকলেট কালার। এই বিষয়টা নিয়ে যদি আমি এখন বলি, দুষ্টু নরমালি তো লিখি ঝামেলা। আমি নর্মালি রাত জেগে সকাল 11টা-12টার দিকে ঘুম থেকে উঠি। সো আমি নর্মালি 12টার দিকে ঘুম থেকে উঠছি। ওঠার পর আমার একটা অভ্যাস যে ফোন চেক করার আগে তো ওয়াইফাই অন করে ফেসবুকে নর্মালি ঢুকলাম। তো যে প্রথম পোস্টটা আসলো, আমার তো ঘুম থেকে উঠে মানুষ একটু চোখে একটু কম দেখে, ব্রেনও একটু আসতে চাই। তো আমি প্রথমে বুঝতে পারিনি এটা কি। চোখটা একটু ডললাম, মাথাটা একটু ঘাবড়ালাম, হচ্ছে দুনিয়াতে ফিরে এখন যে দেখি, হ্যাঁ তো টিকটকার কি হয়েছে, হাত ধরে টানাটানি করছে। টানতে 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 ওই দিকে গেল, তোর মেয়েও মারলো, থাপ্পড় মারলো, লাথি মারলো। কি হয়েছে? আমি প্রথমে তো উপরে ক্যাপশনটা পড়িনি, তার উপরে ক্যাপশনটা টু টাইমিং, আর এখান থেকে যারা ভিডিও করছে তারা চিলেছে টু ডাবল টাইমিং। তারপর আমি বুঝলাম যে মেয়ে তো ডাবল টাইমিং করছে, পিওর এক্সপোজ। সেগুলো গেল, আচ্ছা ঠিক আছে, হতে পারে। তারপর যে নিউজ ফিডে যা চলছে সব মানে আল্লাহ আকবার, নারে তাকবীর, আল্লাহ আকবার। কি এটা কি? আমি ফেসবুকে ঢুকতে পারি না, সব একই। আমার মিম টিম সব গায়ে, আমার কোনো ভালো কোনো ভিডিওই নাই। বাবা একটু চশমাটা বের করে বলেন। কোনো ভিডিওই নাই, সব সেই অটিস্টিক এক্সপোজড। আমার তো দেখে বিরক্ত লেগে গেছে। আমি কি করবো? আমি ফেসবুক ছেড়ে বের হয়ে গেছি, আমি কিছু করার নাই আমার। আমি সুন্দর করে ইউটিউবে চলে গেছি, বাস। আবার এখন সব নর্মাল, দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপর চিটি করে বিকালের দিকে আবার একটু ফেসবুকে ঢুকলাম। তারপর তার লাইভ চলছে, লাইভে এসে সে এক্সপ্লেন করছে ডাবল টাইমিং কেমন হলো, সিঙ্গেল টাইমিং কেমন হলো, কার সাথে টাইমিং করছে। ও আল্লাহ, বুঝলাম না সে কিভাবে ফেসে গেল। তার যে আমি একটু ক্লিপ দেখলাম লাইভটা, তো লাইভটাতে তার কথা হচ্ছে যাকে সে টিকটকে দেখায় সে আসলে তার বয়ফ্রেন্ড না। হ্যাঁ, আমি যতটুকু জানি তো এত কত, এরা তো ভাই নর্মাল কারোর সাথে করে না, তো বয়ফ্রেন্ড। তারপর সে তার একটি কথা আমার যেটা হাইলাইট হয়ে যাচ্ছে, তার বয়ফ্রেন্ডকে সে কখনো টিকটকে দেখাবে না, যে তার বয়ফ্রেন্ড হবে সে একটা হিডেন, তাকে কখনো দেখবে না। এটা কেমন কথা? এমন না ছেলেটা একদম এক্সট্রিম সুন্দর, আরেকজন দেখলে নিয়ে চলে যাবে, এমনও কিন্তু বিষয় না। বিষয়টা আমি বুঝে হাসলাম কিছু করে। কি বলবো, ওমেন এই ছিল এই ক্রিঞ্জ বিষয়। আর না, এক্সপোজে যেহেতু কথা আসলো, তো আমাদের যে যখন এই স্বৈরাচারী পতন যেদিন থেকে শুরু হলো, সেদিন থেকে এই সেপ্টেম্বর 5 তারিখ পর্যন্ত, মানে আজকে 6 তারিখ, তো আজকে 6 তারিখ পর্যন্ত এত এক্সপোজ হওয়া গিয়েছে ভাই। মানে আমি আমার 20 বছরের জীবনে আমি এত এক্সপোজ কখনো দেখিনি। আমার জীবন অনেক ছোটই, কিন্তু এই ছোট জীবনে ভাই আমি এত এক্সপোজ কখনো দেখিনি। আল্লাহ আকবার, প্রতিদিন রাতে 2-3 জন করে এক্সপোজ, সবাই এক্সপোজ হচ্ছে। এই ভয়ে তো মেয়েদের সাথে কথা বলাই বন্ধ করে দিলাম, না কথা বলা যাবে না, দেখছে আমিও বাই চান্স এক্সপোজ হয়ে যাচ্ছি। কি যে একটা মনের ভয়, আল্লাহ কোন রাতে আমার কি এক্সপোজ হয়ে যাবে, এই ভয়ে রাতে ঘুম হতো না। ফান ফ্যাক্ট কথা হচ্ছে, নট রিয়াল, কিন্তু না একটা তো মনে একটা ভয় আসবে, কি হবে না হবে আল্লাহ। তো আচ্ছা, এখন এরপর টপিক হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট, সেদিন পাকিস্তান জিতলো, পাকিস্তানের কাছে জিতলো, পাকিস্তানের কাছে জিতলো, পাকিস্তানকে জিতাচ্ছে কেন? পাকিস্তানের এমনি ভালোবাসা, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে নাকি ওই দেশে, পাকিস্তানকে জিতাই দিচ্ছে। তো আচ্ছা, না মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তো চাই মনে প্রাণে ওখান থেকে একটি মেয়েকে বউ আনতে। এগুলা বিষয় বাদ দিন, এগুলা অনেক ফালতু বিষয়।
এই যে আমাদের যে 5ই আগস্টের পর যে স্বাধীনতাটা আসলে, এই স্বাধীনতার পর কিন্তু মানুষের মনের ভিতর আলাদা একটা আত্মশক্তি, আলাদা একটা মনোভাব তৈরি হয়েছে জিতার লড়াইয়ের। তো এটা আমাদের ক্রিকেটেও তার প্রতিফলন ঘটেছে। প্লেয়াররাও আজ তাদের ক্ষমতা, তাদের আত্মশক্তি এবং তাদের সেই লড়াই করার যে চেষ্টা, সেটা 2টি টেস্টে দেখিয়েছে। 2টি টেস্ট, ফার্স্ট টেস্ট এবং সেকেন্ড টেস্ট, 2টা টেস্টেই আমরা ভালোই ডমিনেট করেছি। জাস্ট একটা সেকেন্ড টেস্টের একটা সেশন আর কি 26-6টা, ওটা ছাড়া তো আমি আর কোনো বাংলাদেশের খারাপ পারফরমেন্স দেখি না। সেখান থেকেও আমাদের লিটন দা এবং মিরাজ ভাই যেভাবে খেলাটাকে উঠিয়ে নিয়েছে, সেটা একদম অবিশ্বাসনীয়। কারণ বাংলাদেশের কাছ থেকে এরকম খেলা এক্সপেক্ট নর্মাল দর্শকরাই করে না। নর্মাল দর্শকরা খেলা ছেড়ে দিয়েছিল। একটা বাংলাদেশের ইতিহাসে একটা কথা আছে, যখনই দর্শকরা মুখ ঘুরিয়ে নেয় খেলা থেকে, তখনই তারা ভালো খেলে। আমি তো যাই প্রতি বড় বড় টুর্নামেন্ট থেকে, মানে T20 ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকেও খেলা দেখবে না, মুখ ঘুরিয়ে রাখবে, খেলা দেখতে হবে না, টিভি অফ, খেলার কি চলতে বাদ দেন, দেখবেন একা একা তারা ভালো পারফরমেন্স করবে, পরে এটা নিয়ে আলোচনা করবেন, সমালোচনা জিতার। তার আগে আপনি যদি খেলা না খেলেন, হাইরেও যদি যায়, আপনার কষ্ট সেভাবে একটা অনুভব হবে না, খেলা দেখে যে কষ্ট অনুভব হবে আপনি দেখবেন না। কিন্তু বাঙালি কখনো খেলা ছাড়তে পারে না। যাই হোক, তারপর তো সাফ জিতলো বাংলাদেশ। হ্যাঁ, আমি তো যেটা বললাম, এই আত্মসত্তর ভাব, লড়াই যেটা, সেটা একদম পজিটিভ ভাইব একটা, যা টিমের সব টিমের উপর রয়েছে। ফুটবল হোক, ক্রিকেট হোক, ভুটানকেও হারালো বাংলাদেশ। তার আগে সাফ আন্ডার-21 যে নেপালকে হারিয়ে কাপ জিতলো এবং ইন্ডিয়াকেও হারালো পেনাল্টিতে, তার আগে না সেমিফাইনালটা। মানে এটা একটা যে সরকার দেশের মানুষকে কতটা চাপ দিয়ে রেখেছিল, কতটা দাবিয়ে রেখেছিল, সেটা এখন স্প্রিং এর মতো বাউন্স খেলে দিচ্ছে। তো এভাবে আমাদের সামনে কিন্তু 19 তারিখ থেকে, এই 19 সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ার সাথে খেলা। এইভাবে যে এই পারফরমেন্সটা দেখালো, সেখানে আমার সব থেকে ভালো লেগেছে 5টি প্লেয়ার: মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, নাহিদ রানা এবং সাকিব আল হাসান। এই 5জন ভালো পারফরমেন্স করেছে, অনেক ভালো খেলেছে। আর বেশিরভাগ নাহিদ রানা, যেমন তার 152 কিলোমিটার/আওয়ারের বল, বাংলাদেশের রেকর্ড, ফার্স্ট রেকর্ড, এত দ্রুততম বল, এত দ্রুত গতির। এটা এভাবেও যদি এই সাফল্যটা, ধারাবাহিকতাটা রাখতে পারে, আমাদের দৃঢ় বিশ্বাস ইন্ডিয়া মাটিতে আমরা ভালো একটা ইতিহাস করে আসতে হবে। কারণ ইন্ডিয়ার মানুষের এখন আলাদা একটা রাগ, এই দেশের মানুষের বন্যার কারণে বা স্বৈরাচারী হাসিনাকে যে তারা দেশে আশ্রয় দিয়েছে, সেই কারণে অনেক বিষয় খারাপ হবে। মানে শুনতে যদি খারাপ লাগে, দেশের সব মানুষ খারাপ না, অবভিয়াসলি ভালো তো আছে, আমরা ভালো অনেকে আছে, কিন্তু সবাই তো খারাপ। হাইলাইট হয় খারাপগুলো, ভালো কখনো হাইলাইট হয় না। এটা আপনি যে কোনো সেক্টরে বলুন, আমাদের এই ইনফ্লুয়েন্সার যারা আছে বা আপনার ব্লগার যারা আছে, যারা কন্ট্রোভার্সিয়াল, যাদের নানা জিনিস ভাইরাল হয়, নানা কিছুই চলে, তাদের মানে কন্ট্রোভার্সি করে মানুষজন, তাদের কিন্তু বেশি তাদের ফলোয়ার্স, তাদের সাবস্ক্রাইবার্স। আর যারা নর্মাল ভালো ভিডিও বানায়, নর্মালি কোনো কন্ট্রোভার্সি নেই, তারা সেইভাবে একটা ভাইরাল হতে পারে না, সেইভাবে তাদের একটা ফলোয়ার গেইন হয় না। সব সেক্টরে এরকম ভালো খারাপ আছে, ইন্ডিয়াতেও ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। কিন্তু কলকাতার মানুষরা যেভাবে এই দেশের মানুষকে দাদারা টন্ট মারে, আপনারা তো বেনসনও খেতে পারেন না দাদা। এর থেকে আর কি প্রত্যেক দিন খোটা দেওয়া লাগবে, ওই খোটাটা মেন কথা না, তো বেনসন চোখে দেখেন না। যদি আমি বলতে পারি যে ইন্ডিয়ান লোকদের মধ্যে আছে সব রকম কোয়ালিটি, কিন্তু দেখতে গেলে এই দেশেও যেমন দেখেন আওয়ামী লীগের, ছাত্রলীগের যারা আছে, তার তো খারাপ। আবার ওখানেও দুই একজনও মনে করেন ভালো থাকবে, খারাপ ভালো গুলা হয় কি খারাপের সাথে থেকে ওদের নামও খারাপ গুলো একটু বেশি হাইলাইট হয়, মানুষ খারাপের দিকে বেশি তাকায়।
আর যদি আমি কাউকে সাপোর্ট নিয়ে বলতেছি না, বাট সবাই হুম, কিন্তু সব এটা জায়গায় জগতের তাহলে- সত্য বিষয়। চালে পাথর থাকলে বা ভাতে একটা চুল থাকলে ভাত কম হয়ে যাচ্ছে বিষয়টা এরকম। এটা জগতের সত্য। হুম। তো এইভাবে যদি আপনি এই 19 তারিখের থেকে যে খেলাটা শুরু, আমরা যদি ইন্ডিয়াকে হারাতে পারি তাদের মাঠে, এটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে। যেমন বাংলাদেশ দলে সব থেকে বড় একটা স্যাটিসফাইং বিষয় হবে জনগণের, বাংলাদেশের জনগণ। কারণ তারা বিভিন্ন সময় দেখেছে আম্পায়ারের হেল্প নিয়ে অনেক কারচুপি করে হ্যাঁ। তারা জিতেছে। কিন্তু বাংলাদেশের সাথে যদি 50-50 একদম কাঁধে কাঁধ মিলে লড়াইটা হয়, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আর যে এই লড়াকু বাংলাদেশ ইনশাল্লাহ ভালো কোনো একটা ফল আশা করছি আমরা। তো আরেকটা ঘটনা হচ্ছে যে আলো আসবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কি হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সেখানে আমাদের ফেরদৌস, তিনি সেই গ্রুপের ক্রিয়েটর। সেখানেও আপনাদের কোন অরুণিমা কি দাস নামটা আমার মনে নাই, কি দাস, অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাস, সে যে গরম পানি ফেলে দেওয়ার কথা বলেছে, আমি মানে ক্ষিপ্ত। আমার সামনে কখনো যদি পাই, আল্লাহর কসম, বুড়ি হোক না ছুরি হোক, আল্লাহর কসম কি যে করবো। আসবে না। আমি ক্ষিপ্ত। আমাদের ছাত্র ভাইয়ের উপর গরম পানি ফেলার কথা বলা, সেই কি, তার উপর গরম পানি ফেলাও, তাকে আয়নাঘরে ঢুকে গরম পানি স্নান করানো হোক, গরম পানিতে ডুবিয়ে রাখা হোক, চুবিয়ে রাখা হোক। তার সাথে যায় দিগবাজি মাস্টার বাংলাদেশের জাহিদ জাহিদ জায়েদ, হ্যাঁ জায়েদ খান, দ্য প্রোয়েস্ট অফ দ্য প্রো ডিগবাজিয়ার। কথা তো ডিগবাজি সব সময় ডিগবাজি। ডিগবাজি মেরো একবার উপাসে একবার এ পাশে আছে, ওর মতো ডিগবাজিয়ার আমি কখনো দেখিনি জীবনে। জাহিদ খান নাম রেখে ডিগবাজিয়ার নাম রেখে ডিগবাজি খান। মাকে দিয়ে বলো না। তোর মা ভালো হবে। সন্তানরা এভাবে যে পথ বাইরে হয়ে যায়, মাদের দেখা উচিত আসলে যে সন্তান কি করছে না আপনার করছে। সন্তানকে চোখে আপনার সন্তানকে চোখে রাখুন। আপনার সন্তান জায়েদ খান না হয়ে যায়, আপনার সন্তান ফেরদৌস না, আপনার সন্তান রিয়াজ না হয়ে যায়, হ্যাঁ। আপনার সন্তান কি অরুণা বিশ্বাস, বিশ্বাস। অরুণা বিশ্বাস না, বড় অনেক কথা অনেক। আপনার সন্তান শেখ হাসিনা না হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। মুরব্বি ড্র। সোনামণি বসো বর্ষ বসে বসে। বর্ষ আচ্ছা যাই হোক। এখন সব হুজুরের বাক সুন্দর। হ্যাঁ, তো আরেকটা ঘটনা হচ্ছে যে এই উইকের ফার্স্টে যখন মানে উইকটাই শুরু হলো জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়নি, এটা নিয়ে তোমার কি এখন নানা বিষয় নিয়ে নানা কিছুই মতামত আছে? তুমি বলো তোমার মতামত। আমি আমার মতামত দিয়েছি। নানা বিষয় নিয়ে এখন নানা নতুন মতামত শুরু হয়েছে। তো এটার ভিতরে এই জাতীয় সঙ্গীত, তো জাতীয় সঙ্গীত যেটা যেটা মানুষের চুজে শুনলাম, একটা শূন্যের গান, আভাসের একটা গান, আর আমাদের নগর বাউল জেমসের একটা গান। আভাসের যেটা টাইটেল ট্র্যাক সেটাই, তুমি আভাস হয়ে আসা, বললে কপিরাইট ফেলে দিতে পারছি না, গানটা আমরা গাইতে পারছি না, কিন্তু আমি একটা গান গাবো, কপিরাইট দিক না দিক সেটা আমরা যাই আসে। শূন্য গানটা আমার বিচার তুমি করো, তোমার বিচার কে করবে? আল্লাহ করবে অবভিয়াসলি। এইটা একটা গান। আর আমাদের নগর বাউল, আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি। তো এগুলোর ভিতর যদি কোনোটা করা যায় না, এখনো তো একটা ভাব বাকি আছে যে রণধনু। কি বাজা বাজে রণ ছন্ন ছন্ন ছন্মন 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 কি আর, এটা যদি গায় মানুষের দাগ করবে। প্রতিদিন একটা করে অ্যাসেম্বলিতে দেখবেন ছাত্রদের একটা করে দাগ করছে মাটিতে, পুরো মাঠ সাদা সাদা হয়ে যাবে। কি পাথর নাকি চুনা পাথর? না, ছেলে পেলে দাগ। যদি এই রণবাজা ভাজে ঘন ঘন যদি জাতীয় সঙ্গীত, আমার মতে জাতীয় সঙ্গীত করলে আমার প্রাণের বাংলা করা উচিত। কারণ এটা আমার একটা ভাইব আছে গান। আমাদের নগর বাউল জেমসের যেহেতু গান, ছাত্ররা কিছু হোক না হোক শপথ
কিছু পাঠ করবে না। তারা যখনই জাতীয় সঙ্গীত আমার প্রাণের বাংলা গিটার হাতে নিয়ে সবাই লাইনে যাচ্ছে, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। মানে আপনারা এখন যেগুলো দেখেন বা আগেও যারা স্কুলের ছাত্র ছিলেন, আমরা স্কুলের ছাত্র ছিলাম, আমরা অ্যাসেম্বলি সেভাবে করতে চাইতাম না। গরম রোদ, প্রিন্সিপালের লম্বা লম্বা ভাষণ। আমাদের প্রিন্সিপাল তো ছিল আলোই বয়ানবাজ, মেলা ভাষণ দিত আমাদের, মেলা কথা রোদে দাঁড়িয়ে শোনা। প্রতিদিন নতুন নতুন গেস্ট চলে আসছে। কেন তো কাজ নেই, বাড়িতে বসে গরমে কেন এসে অতিথি হয়? তবে দুটা বক্তব্য আমার তখন যা মনে হতো, এরা যে দুটা মাইকে কথা বলার জন্য এরা আসে, মোটিভেশন মেলা পায়। আমাদের প্রতিদিন আধা ঘন্টা করে প্রিন্সিপাল এমনি মোটিভেশন দেয়। ওদের মোটিভেশন দেওয়ার পর যে কথাটা বলে সেটা শুনে তোমাদের শরীরে কত ভালো একটা রোগ সৃষ্টি হওয়া থেকে বাঁচলাম। কি ভিটামিন শুনলাম জানেন? ভিটামিন ভিটামিন ডি। আরে ভাই আধা ঘন্টায় মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, ওদের ঘামে সব লবণ শরীর থেকে বেরিয়েছে। এত সব বিসর্জন দেওয়ার পর উৎসব আমাদের শরীরে আসছে কি ভিটামিন ডি এর সময় কম, ভোর 6টা থেকে 8টা পর্যন্ত। আর দুপুর 11টা থেকে 12টার রোদে কে কোন সূর্য দাদা ভিটামিন ডি দিবে নে ছিটাবে? বাচ্চা কাচ্চা ছিল, বলদ, বুঝতো না কিছু। ভিটামিন ডি খেয়েছি তো সকাল 6টা-7টার দিকে অ্যাসেম্বলি করা, ভিটামিন ডি খাচ্ছি না, আধা ঘন্টার বক্তব্য দিয়ে লাস্টে বলবে প্রতিদিন পুরস্কার, নতুন নতুন পুরস্কার। এই আজকে ডিবেট প্রতিযোগিতা জিতলো, এই ঝগড়া জিতলো, এই লাইব্রেরিতে এই করলো, প্রতিদিন পুরস্কার। আমি বুঝি না এগুলো মানে। এমনকি আমি রাজশাহী শহরের দিকে কলেজ দেখেছি, কলেজে কখনো অ্যাসেম্বলি বা পিটি হয়। আমাদের স্কুল অ্যান্ড কলেজে বাচ্চাদের সাথে করিয়ে অ্যাসেম্বলি করানো হতো। এর থেকে লজ্জার বিষয় আমি আমার জীবনে, আমি আমার 20 বছরের জীবনে আমি কখনো পাইনি। ভাই ওইবার দেখে দাঁড়ানো আমি মানে বাচ্চা কাচ্চারা যেমনি হ্যারেস করে, বড় ভাইয়ারা একটা বড় হয়ে অ্যাসেম্বলিতে দাঁড়ায় আছে। আরে আল্লাহ, আমাদের মান সম্মানকে যেভাবে তারা মাটিতে মিশিয়ে দিয়েছে স্বৈরা শাসকের মতো ব্যবহার করে, আল্লাহ করে তাদের এখন সদ্বুদ্ধি দিক। এইসব এত ডিসিপ্লিন একটা বয়স পর্যন্ত কিন্তু কলেজে যায় যে অ্যাসেম্বলি করে না এ ভয়ে। আমি অ্যাসেম্বলির পর যেতাম, যে দুটা থাপ্পড় খাই দিতাম হাকিম সাহেব, খাই সমস্যা নেই, কিন্তু মান সম্মান ডুবানো যাবে না অ্যাসেম্বলিতে। তো যে আমরা টপিক থেকে অনেক দূরে চলে গেছি, টপিকটা জাতীয় সঙ্গীত। আমি ওটাই প্রিফার করি, যেখানে আপনি ধরেন এখনকার আমরা যারা ছিলাম, আমরা অ্যাসেম্বলি সময় করতে যেতাম না, রোদে এত এলাকা। আর কিন্তু এই গান যদি দেওয়া হয়, যে ছাত্র যেখানে থাকুক, বাথরুমে থাকুক নাকি ছাদে থাকুক নাকি সিঁড়ির তলায় থাকুক, সবাই যেখানে আছে সবাই বের হয়ে লাইনে দাঁড়িয়ে গিটার আমার প্রাণের বাংলা গাওয়া শুরু করে। আমার তো বিশ্বাস ছাত্ররা বাদ দেন, প্রিন্সিপাল নিজেও হাতে গিটার দিয়ে গান নাচ করে। আচ্ছা, তো আজকে তার টপিক নাই, তো শেষ করে দিন। তো আজকে এই পর্যন্ত। হোপ ইউ লাইক দিস ভিডিও এন্ড ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। কেন লাইক করবে, কেন করবে? ভিডিওটা তো ভালো লাগলে করতে হবে, ভালো লাগার পরে না ভাই। আল্লাহ হাফেজ।